একটা ছোট্ট নাম করোনা ভাইরাস আমাদের সবার জীবন একেবারে থমকে দিয়েছে। এর আগে মুখোমুখি হওয়া ভাইরাস বা মহামারী কখনো এইভাবে আমাদের সমস্ত প্রগতিকে, সমস্ত অগ্রগতিকে এইভাবে থামিয়ে দিতে পারেনি। করোনা ভাইরাস কি, কেন এত লোকে চিন্তিত হচ্ছেন, ওর উপসর্গ কী, ছড়ায় কিভাবে, এর থেকে বাঁচবো কী করে, মাস্ক কতটা জরুরি বা কতটা সুরক্ষা দেয়, আমাদের সরকার কি করছেন, ব্যক্তিগতভাবে আমরা কতটা চিন্তিত বা সতর্ক হতে পারি, সারার পরে কোভিড সংক্রমণ সারার পরেই বা কী করতে পারি, এই সমস্ত জানা অজানা তথ্যগুলো গুজব এবং আতঙ্কের সঙ্গে মিলেমিশে আমাদের অনেকটা দিশেহারা করে রেখেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটা ছোট্ট প্রয়াস আমরা দ্বারস্থ হলাম আইডিবিজি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক গোষ্ঠীর কাছে। এরা এই রাজ্যে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের পথিকৃৎ। ফ্রম দ্য ডে ওয়ান এরা এই লড়াইটা লড়ছেন। আমরা এই জানার জন্য প্রথম যাকে সঙ্গে পেলাম তিনি হচ্ছেন আইডিবিজি হাসপাতালের অধ্যক্ষা মাননীয়া ডাক্তার অনিমা হালদার। দিন রাত এক করা লড়াইতে দিদি আপনার অবদান অনস্বীকার্য। আপনি আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে একটুখানি শেয়ার করুন, আমরা কৃতজ্ঞ থাকছি। কোভিড নিয়ে তো আমার যা অভিজ্ঞতা তাতে এপিডেমিওলজি অফ কোভিড-19 এটা এর সম্বন্ধে আমার খুব একটা বিশেষ কিছু জানা নেই। তবে এই আইডিবিজি হসপিটালে কাজ করার সুবাদে বা বিভিন্ন রকম জায়গা থেকে আইসিএমআর গাইডলাইন বা এখানকার আমাদের যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, এতে আমি যা বুঝতে পারছি যে এটুকু ধারণা হয়েছে যে এই ডিজিজ সম্বন্ধে আমাদের আরও গবেষণা দরকার। আমরা যেটাকে আমরা যে কোনো ডিজিজেরই ইনফেকশাস ডিজিজ বা কমিউনিকেবল ডিজিজ, এই ডিজিজের এপিডেমিওলজি জানাটা খুব জরুরি। কেন প্যান্ডেমিক প্রিভেনশন করার জন্য বা প্যান্ডেমিক কন্ট্রোল করার জন্য যা জানা দরকার তার সম্পূর্ণ কিছু আমরা এখন জানতে পারিনি। আমাদের আরও বেশি গবেষণা দরকার। এখানকার হাসপাতালে যে সমস্ত পেশেন্টরা ভর্তি হয়েছেন সেই পেশেন্টদের বিভিন্ন রকমের উপসর্গ নিয়ে বিভিন্ন রকম পেশেন্ট এসছেন। তাদের ভেতরে একটা ফ্যামিলি একবার মার্চ মাসে আমাদের এখানে একটি ছেলে বিদেশ থেকে এসে 20-22 বছরের এক ছেলেটি ভর্তি হয়েছিল। তারপরে সে 2-3 দিন বাড়িতে থাকার পরে আমাদের হাসপাতালে এসে ভর্তি হলো। তার পুরো ফ্যামিলি, তার মা, তার বাড়ির মেড সার্ভেন্ট, তার বাবা সবাই ভর্তি হয়েছিল। সেই সময় আমাদের ডাক্তারবাবুরা এখানে যা চিকিৎসা করলেন তাতে আমরা যেটা ভেবেছিলাম যে বয়স সবচেয়ে কম, সে আগে সুস্থ হয়ে বাড়ি যাবে, এবং তার বাবার হাইপারটেনশন আর ডায়াবেটিস ছিল। কিন্তু আমাদের এখানে যখন আমরা পর্যালোচনা করে দেখলাম ডিসচার্জ যখন যেভাবে হলো তাতে দেখা গেল সকলের আগেই বাবা উনি সুস্থ হয়ে উঠলেন। ওনার অবস্থা একটু খারাপ হয়েছিল, আমরা ট্রান্সফার করে দেবো কিনা সেই ব্যাপারে ভাবছিলাম, কেন আমাদের তখন এখানে সিসিউ ডেভেলপ ছিল না। কিন্তু দেখা গেল আমাদের ডাক্তারবাবুরা চিকিৎসা যা দিলেন, বাবা আগে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন, তারপরে ওনার মা অনেক দিন হয়ে গেল, অনেক দিন ধরে এখানে থাকলো, কিছুতেই নেগেটিভ আসলো না। টেস্ট সব টেস্ট করে নেগেটিভ, যেটা আমরা প্রথম দিকে নেগেটিভ করে ছাড়তাম, তো তারপরে আমার মা অনেক দিন বাদে সুস্থ হয়ে, পুরো ফ্যামিলি সুস্থ হয়ে আমাদের আইডিবিজি হাসপাতাল থেকে চলে গেলেন। তো এই যে পিকুলিয়ার যে ঘটনাটা, যেখানে আমরা বলছি কোমরবিডিটি থাকলে এই ডিজিজটার বেশি ফ্যাটালিটি বেশি, কেস ফ্যাটালিটি হাই এবং তার রিস্ক বেশি। এই পার্টিকুলার ফ্যামিলির থেকে আমরা যেটা জানতে পারলাম যে ইট ইজ নট ট্রু যে কোমরবিডিটি থাকলেই হাই রিস্ক। আবার কিছু পেশেন্ট আমাদের সিসিউ খোলার পরে যখন ভর্তি হলো দেখা গেল যে একদম যারা মাল্টিপল কোমরবিডিটি যেসব পেশেন্টদের, তাদের রিস্কটা বেশি।
নাহলে হাইপারটেনশন বা ডায়াবেটিস শুধু থাকলে যে কোমরবিডিটি সেটা সেই একটু কোমরবিডিটি যে খুব রিস্ক তা না, তার সাথে অ্যাডিশনাল কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ফেলিওর বা হার্ট ফেলিওর বা ক্যান্সার, আরও অনেক বেশি যে মাল্টিপল, যেটাকে বলে মাল্টিপল কোমরবিডিটিস পেশেন্ট, যেখানে ইমিউনিটি সাপ্রেশনটা খুব বেশি, সেখানেই দেখা যাচ্ছে তারা রিস্ক, সেই ক্ষেত্রে তাদের কেস ফ্যাটালিটি খুব হাই। তবে আমার আরও একটু যে অভিজ্ঞতা হয়েছে এখানে, সেটা হচ্ছে পোস্ট কোভিড ক্লিনিকে যে আমাদের পেশেন্টরা আসে, তাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম, সাইকোলজিক্যাল আইসোলেশন বা তাদের মানসিক ডিপ্রেশন, এটা হচ্ছে পোস্ট কোভিড কমপ্লিকেশনের একটা বড় পার্ট। তাদের জন্য আমাদের কাউন্সিলিং করা দরকার, তাদেরকে সোশ্যালি আউটকাস্ট না করে তাদের একটা সোশ্যাল থেরাপি বা যেটাকে আমরা বলি সোশ্যাল রিহ্যাবিলিটেশন, সেটা ভীষণ দরকার। সোশ্যাল রিহ্যাবিলিটেশন করতে গেলে পরে শুধুমাত্র গভর্নমেন্ট লেভেল থেকে হবে না, নন গভর্নমেন্ট যে সমস্ত অর্গানাইজেশনগুলো আছে সেই দুটো অর্গানাইজেশন যদি কম্বিনেশন হয়, অ্যান্ড অলসো দ্য লোকাল লিডার্স, যে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস যেখানে পোস্ট কোভিড পেশেন্ট আছে, আর বাড়ির পাশের যে লোকাল রিপ্রেজেন্টেটিভস বা লোকাল যে ইনফ্লুয়েন্সিয়াল লিডার যারা আছে, তারাও যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আমার মনে হয় যে পোস্ট কোভিড ম্যানেজমেন্টটা আরও ভালো হবে। আর পেশেন্টের আমরা লনজিভিটি বা লাইফ স্প্যান। ধন্যবাদ ডাক্তার ম্যাডাম হালদার। আপনার কথা শুনতে পেয়ে আমরা নিজেদের কৃতজ্ঞ মনে করছি, আপনার জীবনে আরও সাফল্য কামনা করি। এরপর আমরা যাব ডাক্তার আশিস মান্নার কাছে। এই হাসপাতালের সুপার এবং উপাধ্যক্ষ হিসেবে তিনি তার দায়িত্ব পালন করে চলেছেন। অধ্যক্ষার সুযোগ্য সহযোগী হিসেবে এই হাসপাতালের কর্মকাণ্ডকে তিনি আরও বেশি সফল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা শুনব তার বক্তব্য। পরিবর্তন করিয়ে দিয়েছে, যার ফলে এই ভাইরাসটা একজন থেকে আরেকজনকে ছড়িয়ে যাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে কার্যকরী হয়েছে। এবং দেখা যাচ্ছে যে যেহেতু এই ভাইরাসের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা মানবজাতির গড়ে ওঠেনি, সেক্ষেত্রে যার শরীরেই ছড়িয়েছে তার শরীরেই বেশিরভাগ ক্ষেত্রে রোগ সৃষ্টি করেছে। এরও পরবর্তীকালে দেখা গেছে যাদের ক্ষেত্রে রোগ সৃষ্টি করেছে তাদের সবার ক্ষেত্রে কিন্তু সমান মাপের রোগ হয়নি। বিশেষ করে যাদের ক্ষেত্রে বয়স্ক মানুষ, অন্য কোনো অসুবিধা আছে, তাদের ক্ষেত্রে রোগটা অনেক তীব্র হয়েছে, অনেক ক্ষেত্রে প্রাণঘাতী হয়েছে, কারো ক্ষেত্রে আবার খুব সামান্য অথবা কোনো উপসর্গ ছাড়াই এই রোগটা তৈরি হয়ে গেছে, চলে গেছে। এরপরে যেটা আমাদের বলা উচিত সেটা হচ্ছে এই ভাইরাসের আরেকটা চরিত্র হচ্ছে এটা কি খুব সহজে কিন্তু মারা যায়। তার কারণ এই করোনা ভাইরাসের একটা ঢাকনা থাকে, যেই ঢাকনাটা তৈরি হয় চর্বি জাতীয় জিনিস দিয়ে, ফ্যাট সলিবল একটা কোনো যদি আমি কেমিক্যাল ব্যবহার করি তাহলে কিন্তু খুব সহজেই আমরা একে মেরে ফেলতে পারি। তা চর্বি জাতীয় জিনিসকে সরাতে পারে কে? খুব সহজে হচ্ছে সাবান। সাবান এই চর্বির যে আস্তরণ থাকে সেটাকে ভেঙে ফেলতে পারে, ভেঙে ফেললেই ভাইরাসগুলো মরে যাবে। তাহলে আমরা যদি বারবার করে সাবান সঠিক পদ্ধতিতে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সবথেকে ভালো উপায়ে আমরা আমাদের শরীর বা অন্যান্য জায়গা থেকে এই ভাইরাসকে বিতাড়িত করতে পারি। সাবান মাখার কতগুলো, হাত ধোয়ার ক্ষেত্রে আমরা মূলত হাতের মাধ্যমে অন্য লোকের সঙ্গে সংযুক্ত হই। আপনারা জানেন বিদেশি পদ্ধতিতে করমর্দন করাটা একটা স্বাগত জানানোর বিশেষ পদ্ধতি। এই ক্ষেত্রে একজনের হাত থেকে ছোঁয়া লেগে আরেকজনের ক্ষেত্রে এই ভাইরাস ছড়াতে পারে। আমরা সঠিক পদ্ধতিতে যদি সাবান ব্যবহার করি হাত ধোয়ার জন্য, তাহলে এটা ঠিক করতে পারবো। সাবানের ক্ষেত্রে আমরা সাধারণত ধরুন এটা একটা সাবান, যে কোনো সাবান ব্যবহার করলেই হবে। এটা আমি দেখাচ্ছি মানে এরকম নয় যে এই সাবানটাই ব্যবহার করতে হবে, যে কোনো ধরনের সাধারণ সাবান ব্যবহার করতে পারেন। এই সাবানটা ব্যবহার করার নিয়ম আছে, আমরা সাধারণত কতগুলো স্টেপ বলি, কতক্ষণ ধরে রাখতে হবে এবং কীভাবে স্টেপ করতে হবে। প্রথমেই হাতটা জল দিয়ে ভিজিয়ে নিন, সাবানটা দিয়ে ফেনা বানিয়ে নিন। ফেনা বানাবার পর কী করবেন? ফেনা বানাবার পর স্টেপ এইগুলো হবে। প্রথমে হাতের তালুর সঙ্গে তালু, তারপরে হবে উল্টো দিকটা, তারপরে হবে এইভাবে আঙুলের ডগাগুলো এবং নখ, তারপরে হবে আঙুলের ভেতরগুলো, এইভাবে হলো
তারপরে বুড়ো আঙুলটা এবং তারপরে কবজিটা। এরপরে হাতটা ধুয়ে নিতে হবে। আর যদি মনে করেন তাহলে কনুই অবধি পুরোটাও সাবান মাখিয়ে নিতে পারেন। সাবানের একটা বিশেষ সুবিধে আছে, সেটা হচ্ছে সাবান আপনি যদি ব্যবহার করেন আপনি চোখে দেখতে পাবেন কতখানি ফেনাটা তার ছড়ালো। সেইটার পরে আপনি যখন ধুয়ে দিচ্ছেন আপনি কিন্তু একেবারে পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন যে পুরো এলাকাটা, আপনার যতখানি এলাকা আপনার পরিষ্কার করা দরকার, প্রত্যেকটা এলাকায় সাবানের কণাগুলো ছড়িয়ে পড়েছে এবং ভাইরাসগুলোকে মেরে দিতে পেরেছে, যেটা কিন্তু আমরা অন্য ক্ষেত্রে বলতে পারবো না। একটা ছোট্ট কথা বলে দেওয়া দরকার যে কতক্ষণ আপনি রাখবেন সাবানটা। সাধারণত বলা হয় 20 সেকেন্ড যদি সাবানের কণাগুলো থাকে ভাইরাসের সংস্পর্শে মেরে দিতে পারে। আমরা সাধারণভাবে হাত ধোয়ার জন্যে যেটা বলি সেটা হচ্ছে আপনি যদি ধীরে ধীরে উচ্চারণ করেন হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, এটা এই যে দুবার উচ্চারণ করতে গেলে আমার যে সময়টা লাগে সেটাই যথেষ্ট। এবং আরও একটা ব্যাপার হচ্ছে কেবল করোনা ভাইরাস নয়, অন্যান্য ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য রোগ সৃষ্টিকারী জীবাণু, এটাকে কমাবার জন্য এই সাবান দিয়ে হাত ধোয়াটা খুব জরুরি। এরপরে আপনারা বলবেন যেটা আসছি সেটা হচ্ছে যে স্যানিটাইজার কী করে, তাহলে স্যানিটাইজার কি ভালো জিনিস না? স্যানিটাইজারও ভালো, কারণ ওই যে চর্বির আস্তরণটা বা ফ্যাট লেয়ারটা বললাম ওটাকে মেরে দিতে কাজ করে অ্যালকোহল। 70% অ্যালকোহল থাকতেই হবে এই রকম ধরনের স্যানিটাইজার ব্যবহার করা হয়। দেখুন যেরকম এই স্যানিটাইজার একটা আমি নমুনা হিসেবে হাতে ধরছি। এই স্যানিটাইজারগুলোর একটা অসুবিধা হচ্ছে এটাকে কিন্তু আমাকে ছুঁয়ে বের করতে হচ্ছে। দেখুন ঢাকনা খোলা যায়, ঢাকনা খোলার পর হাতে ঢালতে হয় এটাকে, ঠিক আছে? তারপর এবার যেভাবে সাবান মাখা হয় প্রত্যেকটা জায়গায় ঠিক সেইভাবে প্রত্যেকটা জায়গায় একইভাবে আমরা মাখিয়ে নেব। এবং সেটা খেয়াল রাখতে হবে যে এমন কোনো জায়গা এলাকা না থেকে যায় যেখানে কিন্তু আমার কোনো মতেই স্যানিটাইজারটা পৌঁছলো না, তাহলে কিন্তু সেখানের ভাইরাসগুলো বেঁচে থাকবে এবং সেখান থেকে আবার ছড়িয়ে যাবে অন্যান্য জায়গায়। তাহলে এবার বোধহয় আপনাদের বুঝতে সুবিধা হলো যে সাবানটা স্যানিটাইজারের তুলনায় কতটা নিরাপদ। স্যানিটাইজারের পেছনে ছোটার দরকার হয় না। আরেকটা স্যানিটাইজারের অসুবিধে হচ্ছে যদি হাত অপরিষ্কার থাকে, ধুলো কণা, ময়লা এইসব জিনিস থাকে, তাহলে কিন্তু স্যানিটাইজারের কর্মক্ষমতা কমে যায়। সেই কর্মক্ষমতা কমে গেলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন ভাইরাস থেকে আমরা মুক্ত হতে পারবো না। এই হচ্ছে মোটামুটি সাবান বা স্যানিটাইজার অর্থাৎ হাত পরিষ্কার করার উপায়। একইভাবে জামা কাপড় পরিষ্কার করার জন্য আমরা সাবান জাতীয় জিনিস বা ডিটারজেন্ট জাতীয় জিনিস ব্যবহার করতে পারি। জুতো, জামা কাপড়, গামছা, তোয়ালে এই ধরনের যে সমস্ত জিনিস, রুমাল আমরা ব্যবহার করে থাকি, সেইগুলোকে আমরা বাইরে থেকে এলে প্রথম কাজ করব একটা গামলার মধ্যে ডিটারজেন্ট গুলে রেখে দেবো। সেইটার মধ্যে যদি ডুবিয়ে দিয়ে আধা ঘন্টা রেখে দিই তাহলে পরে আমরা নিশ্চিন্তে সেগুলোকে পরিষ্কার করে নিতে পারি। এই হচ্ছে মোটামুটি সাধারণভাবে জামা কাপড়ের ব্যাপারে যা করতে হবে, সেটা জীবাণুতত্ত্ববিদদের দিক থেকে বলার বক্তব্য। এর পরবর্তীকালে আসবে আমি যেটা প্রথম দিকে বলতে শুরু করেছিলাম, সেটা হচ্ছে রোগটা ছড়ায় একজনের থেকে আরেকজনে এই সূক্ষ্ম সূক্ষ্ম জলকণাতে ভাইরাসগুলো থাকে, যেটা হাঁচি কাশির মাধ্যমে তৈরি হয়। সেইটাকে কীভাবে আটকানো যায়? আপনারা লক্ষ্য করছেন আমি একটা বিশেষ ধরনের মাস্ক পরে আছি, এগুলোকে বলে ট্রিপল লেয়ার ডিসপোজেবল সার্জিক্যাল মাস্ক। এর তন্তুর মধ্যে 3টে লেয়ার করা আছে, যেটা কিনা প্রায় 70% ধূলিকণাকে আটকে দিতে পারে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরাও যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মাস্ক ব্যবহার করি। চিকিৎসকরা যখন রোগীদের কাছে যাই, কোভিড রোগী বা যাদের ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে কোভিড-19 ইনফেকশন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এটা পরে যাব না। আমরা সাধারণভাবে অফিসে কাজ করছি, বাজারে যাচ্ছি, সেখানে এইটা আমাদের বেশ কিছুটাই প্রোটেকশন দিতে পারে যদি অন্যরাও সবাই মিলে মাস্ক ব্যবহার করেন। কিন্তু প্রচুর পরিমাণে যদি ভাইরাস ছড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এটা আটকাতে পারে না। সেই জন্য রোগীদের কাছে গেলে আমরা কোন ধরনের মাস্ক ব্যবহার করি, সেটা আমরা বলি N95 মাস্ক বা FFP2 মাস্ক। সেটার আবার দুরকম আছে। একটা দেখুন, এটাতে কোনো রকম ছোট আউটলেট একটা কিছু লাগানো নেই, অর্থাৎ কিনা এখান দিয়ে বাতাসটা বেরিয়ে যাওয়ার সুযোগ নেই। অর্থাৎ এই যে জিনিসটার মধ্যে দিয়ে এর মধ্যে দিয়েই বাতাসটা ঢুকছে এবং এর মধ্যে থেকেই বাতাসটা আবার বেরিয়ে আসছে। এর থেকে একটু সুবিধাজনক এই ধরনের মাস্ক পাওয়া যায়। এই মাস্কে দেখুন একটা জিনিস লাগানো আছে, এটা একটা ভাল্ব মতো সিস্টেম, আমরা বলি ভেন্ট। এই ভেন্টের
তাহলে যখন আমরা টান দিচ্ছি তখন এটা বন্ধ থাকছে, বাতাসটা যখন ঢুকছে তখন এর মধ্যে দিয়ে ঢুকছে, কিন্তু বাতাসটা যখন বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে বাইপাস করে বেরিয়ে আসছে। এবার ভেবে দেখুন, যদি কারো ইনফেকশান থেকে থাকে, সে যদি এই জিনিসটা ব্যবহার করে, তাহলে কিন্তু এখান থেকে সে ভাইরাসযুক্ত বাতাসটা বের করবে তার শ্বাসের সঙ্গে, বা হাঁচি কাশি দিলে। তাহলে এটা কিন্তু কখনোই নিরাপদ নয় কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে যে এ রোগী হতে পারে, অথবা যারা রোগী তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করবেন না। ফলে আমরা সাধারণভাবে চেষ্টা করি এটা সাধারণ মানুষকে না পড়তে দিতে। তবে এটার একটা সুবিধা হচ্ছে এটা বহুক্ষণ পরে থাকা যায়, তার কারণ হচ্ছে ওই কষ্টটা হয় না, যেহেতু শ্বাস নেওয়ার সময় টানতে হয় এই পর্দার মধ্যে দিয়ে, আবার এই মাস্কের মধ্যে দিয়ে বাতাসটা ঠেলে বের করতে হয়, সেই কষ্টটা কম হয়, অনেকক্ষণ পড়তে গেলে এটা কাজে লাগে। সেই জন্য আমরা বলবো এই ধরনের মাস্ক আপনারা ব্যবহার করতে থাকুন, যেটা কিনা ভালো করে ব্যবহার করতে হবে। এর ব্যবহার করার প্রণালীটা খুব জরুরি। সেটা হচ্ছে, আপনারা দেখুন এখানে একটা ক্লিপের মতো জিনিস দেওয়া আছে। এই ক্লিপটা কি করে, নাকের ওপরে চেপে বসাতে হয়, এইভাবে চেপে ক্লিপটা বসিয়ে দিতে হবে, তারপরে শক্ত করে এইগুলো আটকে দিতে হয়। আপনারা দেখবেন এখানে একটা করে লক মতো জিনিস দেওয়া আছে, এটা টেনে দিলে আটকে যাবে, যাতে মুখের চারপাশে নাক এবং মুখ দুটোকেই কভার করে সেটা ঠিকমতো করে বসতে পারে, যাতে এর মধ্যে দিয়েই শ্বাসবায়ুটা নেওয়া এবং ছাড়া হয়, কোনো মতেই পাশ দিয়ে বেরিয়ে না যায়। এইটা হলো N95 মাস্কের ব্যাপারে। এর বাইরে আমি আপনাকে বলছিলাম সেটাই হচ্ছে যে এই সার্জিক্যাল মাস্কের ব্যবহার করাটা খুব কঠিন কিছু না, সবাই ব্যবহার করছেন। এর একটা নাকের কাছে একটা শক্ত কাঠি দেওয়া থাকে বা তার দেওয়া থাকে, যেটা কিনা আমার নাকে যেভাবে চেপে বসেছে এইভাবে চেপে বসে। 2 নম্বর যেটা হচ্ছে, পরবার সময় খেয়াল রাখবেন এই যে ভাঁজগুলো আছে, এই ভাঁজের মুখগুলো সবসময় নিচের দিকে থাকবে, বাইরের দিকে যে ভাঁজগুলো এগুলো নিচের দিকে যেন থাকে, তাহলে কী হবে, কোনো জিনিস এখানে জমতে পারবে না, এগুলো সব পড়ে যাবে। আর যদি ঠিকভাবে খুলে দিতে পারেন, যেভাবে আমার খুলে দেওয়া আছে সেটা যদি করতে পারেন, তাহলে ওখানে কোনো জিনিসই আটকাবে না। এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, প্রয়োজন হলে যেগুলো বাঁধা যায়, আমি যেরকম পরে আছি দেখুন, এগুলো দড়িটা গিট বেঁধে লাগানো আছে, তা এই যে লাগানো আছে এইটা শক্ত করে দিতে হবে, যাতে এটা ঝুলে পড়ে বা নাক থেকে বারবার বেরিয়ে না আসে, এবং মুখ এবং নাককে সঠিকভাবে এগুলো প্রোটেক্ট করে। দরকার হলে এই রকম যেগুলো ইলাস্টিক লাগানো, কানে জাস্ট বন্ধ করে রাখা যায়, এইরকমভাবে যদি পরেন, তাহলে সেক্ষেত্রে যেটা করবেন, যদি ঢিলে হয়ে যায় মনে হয়, তাহলে এই ইলাস্টিকে ছোট্ট করে একটা গিঁট বেঁধে দেবেন, বেঁধে দিলে দেখবেন শক্ত হয়ে যাচ্ছে। অনেককেই দেখেছি এমন ঢিলেভাবে মাস্কটা পরছেন যেটা নাক থেকে মুখ থেকে খুলে আসছে, তাতে কিন্তু আপনি যথেষ্টভাবে প্রোটেক্টেড হলেন না, আপনার শরীর কিন্তু স্বাভাবিকভাবেই ভাইরাস আক্রমণের শিকার হতে পারে। বাইরের দিকে বেরোলে সস্তা হিসেবে যেগুলো ব্যবহার করা যায়, সেটা হচ্ছে আপনি উপর এরকম 2টো সার্জিক্যাল মাস্ক যদি পরে ফেলেন, তাহলে সেটা আপনাকে অনেকটাই প্রোটেকশান দিতে পারে। কারণ আগেই বলেছি 70 ভাগের মতো একটা প্রোটেকশান দেয়, ধূলিকণাকে আটকাতে পারে, তাহলে ভাইরাসের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই প্রোটেকশান দিতে পারে যদি উপর 2খানিকে আপনি ব্যবহার করেন। ফলে জোড়া মাস্কের ব্যবহারটা সহজভাবে অনেকখানি সুবিধাজনক এবং সস্তা হয়, এটা আমরা জানি। আরেক ধরনের মাস্ক দেখবেন, সেটা হচ্ছে সাধারণত চিকিৎসকরা যারা অপারেশন করতেন তারা ব্যবহার করতেন, আমরা এগুলোকে বলি কটন মাস্ক বা পপলিন মাস্ক। এই মাস্কগুলোর একটা সুবিধা হচ্ছে, এগুলোকে খুব সহজেই কেচে শুকিয়ে আবার ব্যবহার করা যায়। সঠিক ডিটারজেন্টে যদি এই মাস্কগুলো ডুবিয়ে রাখা যায়, আধ ঘন্টা পরে তুলে ভালো করে ধুয়ে নিন, তারপর রোদে শুকিয়ে নিন, এবং এটা আবার ব্যবহার করতে পারবেন। ফলে এটার খরচটা খুব কম পড়ে। এটাও আপনি 2টো ওপর করতে পারেন, এবং স্বাভাবিকভাবে এই ভাঁজগুলো নিচের দিকে রেখে ব্যবহার করবেন, এটাও খুব স্বাভাবিকভাবে আপনাকে অনেকটাই সুরক্ষা দেবে। এই গেল মাস্কের ব্যাপার। এছাড়াও আমরা যখন রোগীদের কাছে যাই, তখন কেবল নাক মুখ না, আমাদের চোখ এবং সারা শরীরকেই প্রোটেক্ট করতে হয়। কারণ এই হাত বা মাথা এই সব জায়গায় যদি ওই জীবাণুগুলো লাগে, সেখান থেকে আমার চোখে আসতে পারে ছোঁয়ার মাধ্যমে। সেই জন্যে আমরা করি কি, এক ধরনের মহাকাশচারীদের মতো দেখতে একটা পোশাক পরি। আপনারা জানেন, এর মধ্যে নিশ্চয়ই ছবি আপনারা সবাই দেখে ফেলেছেন, আর আমরা ওটাকে বলি পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা PPE। PPEতে কী থাকে, সারা শরীর কীভাবে ঢেকে রাখা যাবে, তার সঙ্গে চোখে গগলস থাকে, মাথায় ক্যাপ থাকে, মুখে মাস্ক থাকে, আর একটা ফেস শিল্ড বলে একটা জিনিস পাওয়া যায়, সেই
ফেস শিল্ডও আমরা অনেক সময় ব্যবহার করি। এই জিনিসটা হচ্ছে একটা খুব হালকা ধরনের ডিসপোজেবল ফেস শিল্ড। এটা দেখুন খুব পাতলা, খুব সস্তা একটা জিনিস, একটা প্লাস্টিক এবং একটা সেলোটেন টাইপের শক্ত কাগজ, এই দুটো দিয়েই কিন্তু কাজটা মিটে গেছে। হ্যাঁ, এবং এটা খুব সহজেই মাথায় পরে নেওয়া যায় সব কিছু করার পরে। এই যে পরে নিলাম, এই দেখুন, এর মধ্যে দিয়ে আমি দেখতেও পারি, কাজও করতে পারি এবং স্বাভাবিকভাবেই এটা খুব সহজে পরিষ্কার করা যায়। এটাকেও আপনি অ্যালকোহলিক ওয়াইপ বা সাবান জল যা খুশি দিয়ে পরিষ্কার করে নিন, জীবাণুমুক্ত হয়ে যাবে। এইটা পরা থাকলে একটা সুবিধা হচ্ছে কি, এক্সট্রা একটা কভার তৈরি করছে, যেটা কিনা অতিরিক্তভাবে আমাদেরকে সুরক্ষা দিচ্ছে। তাহলে এইটা গেল। আর এছাড়া একটা বড় গাউন থাকে, পাজামা থাকে এবং জুতোর কভার থাকে। এইগুলো সবগুলো পরা এবং খোলার নির্দিষ্ট নিয়ম আছে, এবং সেই নির্দিষ্ট নিয়মে ঠিকভাবে পরা এবং খোলা না করতে পারলে কিন্তু জীবাণু সংক্রমণের আশঙ্কা থাকে। যার জন্যে যারা এগুলো ব্যবহার করেন তাদেরকে প্রকৃতভাবে প্রশিক্ষিত হয়ে তবেই এগুলো ব্যবহার করা দরকার। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, এই ধরনের যা যা জিনিস আমরা ব্যবহার করছি, এই প্রত্যেকটা যখন আমরা ফেলে দেব তখন কিন্তু সঠিকভাবে জৈব বর্জ্য পদার্থ যেভাবে নষ্ট করতে হয় সেই পদ্ধতি মেনে করতে হবে। অর্থাৎ আমরা যখন এই মাস্ক, ডিসপোজেবল মাস্ক বলুন বা অন্যান্য জিনিস যেগুলো ফেলে দেব, তখন এগুলোকে কি করব, একটা ঠোঙা বা বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবো। তারপরে সেগুলোকে হলুদ বিন অথবা একটা প্লাস্টিকের হলুদ প্যাকেট পাওয়া যায়, সেই প্যাকেটে আমরা সাধারণত হাসপাতালে পাই। আপনারা না পেলে যে কোনো প্লাস্টিকের প্যাকেটে মুখটা বন্ধ করে সেটা ওই হলুদ বিনের মধ্যে ঢুকিয়ে দেবেন। এইটা গেল। এরপরে আসছি বারবার ব্যবহার করা যায় কিনা। প্রথম কথা আপনাদের এর মধ্যেই বলেছি, এই সার্জিক্যাল মাস্ক যেগুলো, এগুলো আপনারা একবারের বেশি ব্যবহার করবেন না, খুব বেশি হলে 8 ঘন্টার বেশি একটানা ব্যবহার করবেন না, তারপরে এটার কর্মক্ষমতা নষ্ট হয়ে যেতে থাকে। পপলিন মাস্কের ক্ষেত্রেও 8 ঘন্টা ম্যাক্সিমাম ব্যবহার করার পরে এটাকে কেচে দিতে হবে। কেচে ধুয়ে রোদে শুকিয়ে এটা আবার ব্যবহার করা যায়, এটা বলেছি। 3 নম্বর হচ্ছে এই N95 মাস্ক। N95 মাস্ক সাধারণভাবে বলা হয় যে এটাও সিঙ্গেল ইউজ ডিসপোজেবল, কিন্তু আমরা দেখেছি যে সঠিকভাবে যদি ব্যবহার করা যায়, এটাকে নষ্ট না করে এটাকে যদি সাধারণ ডিটারজেন্টে ধুয়ে নেওয়া যায়, তাহলে 30 মিনিট রাখার পরে এটা জীবাণুমুক্ত হয়ে যায়। তারপরে এটাকে শুকিয়ে 5 বার অবধি ব্যবহার করা চলে। অর্থাৎ আমরা একটা N95 মাস্ক কিনলে 5 দিন অবধি ব্যবহার করতে পারি। তারপর কিন্তু এটাকে যেভাবে আমি বললাম ঠিক একইভাবে প্যাকেট করে সেটাকে সঠিকভাবে জৈব বস্তু যেভাবে নষ্ট করা হয় সেইভাবে ব্যবস্থা করে এটাকে ফেলতে হবে। এই গেল মোটামুটি প্রোটেকশনের ব্যাপারটা। এরপরে আমরা আসতে পারি যেটা নিয়ে, সেটা হচ্ছে যে এই রোগীদের পরীক্ষা নিরীক্ষা নিয়ে কিছু ব্যাপার থাকে। এই রোগীদের সাধারণ পরীক্ষা কীভাবে বুঝবো যে কারো হয়েছে? পরীক্ষা করতে গেলে 3টে জিনিস। আমরা একটা যেটা প্রথম থেকে করে আসছি আমাদের হাসপাতালে, সেটা হচ্ছে RT-PCR বলে একটা পদ্ধতি। RT-PCR কী করা হয়? সাধারণত নাক বা গলার ভেতর থেকে রস নেওয়া হয়। সেই রসটা একটা ছোট্ট তুলির মতো কাঠি আছে, খুব সাধারণভাবে ভেতরে ঢুকিয়ে দিলে যেখানে ছোঁয়া থাকবে সেখান থেকে ওই রসটা সেই কাঠির মধ্যে, কাঠির ডগায় তুলো লাগানো থাকে, সেটাই চলে আসে। এরপর সেটাকে একটা বিশেষ ধরনের তরল আছে, সেটাতে ভাইরাসগুলো বেঁচে থাকতে পারে, সেই তরলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর সেটাকে ঠান্ডা বাক্সের মধ্যে ভরে সেটাকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া হয়, গবেষণাগারে নিয়ে গিয়ে সেখান থেকে ওর জিনটা খুঁজে বের করা হয়। এইটা হলো RT-PCR। এটাকেই আমরা বলি গোল্ড স্ট্যান্ডার্ড বা সবথেকে নির্ভরযোগ্য পদ্ধতি, যেভাবে আমরা এই ভাইরাসকে ডিটেক্ট করতে পারি। তাতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যার ক্ষেত্রে আমরা গলার মধ্যে পেলাম তাদেরকে নিশ্চিন্তে বলবো এর গলায় আছে, তার ক্ষেত্রে উপসর্গ থাকুক আর নাই থাকুক, এ হচ্ছে ইনফেক্টেড হয়েছে, সংক্রমিত হয়েছে, অর্থাৎ রোগী হোক নাই হোক সংক্রমিত হয়েছে। তাহলে একে সাবধানে রাখতে পারলে, এর থেকে যদি আমি অন্য লোককে না ছড়াতে দিই, তাহলে কিন্তু রোগটা আর বেশি ছড়িয়ে পড়বে। এই গেল 1 নম্বর। এর বাইরে দ্বিতীয় আরেকটা পদ্ধতি এখন এসছে, খুব সহজে সস্তায় করা যায়। কারণ প্রথম পদ্ধতিটা অনেকটা অসুবিধাজনক, অল্প সংখ্যায় করা যায়, দামি যন্ত্রপাতি লাগে,
খুব প্রশিক্ষিত লোকজন লাগে, টেকনিশিয়ান যারা কাজ করবে তাদেরকে লাগে। এছাড়া আর যেটা হয় সেটা হচ্ছে এটা সময়টা অনেকটা বেশি লাগে। এর কতকগুলো অন্য পদ্ধতিও আছে, ট্রুন্যাট, সিবিন্যাট এরকম নামের। মূল পদ্ধতিটা একই, এই মেশিনগুলোর মাধ্যমে এই কাজটা করা যেতে পারে। কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বলে যেটা করা হয়, আপনারা নামেই বুঝতে পারছেন এটা অনেক তাড়াতাড়ি হওয়া সম্ভব এবং এটা খুব সহজেই একদম বাইরে নিয়ে গিয়ে, এখন যেমনভাবে অনেকটা আপনারা জানেন যে প্রেগনেন্সি টেস্ট এখন ঘরে বসেই করে ফেলা যায়, এরকম র্যাপিড অ্যান্টিজেন টেস্টও ছোট্ট একটা ক্যাসেটের মধ্যে ওই যে নাকের বা গলার মধ্যে থেকে রস সংগ্রহ করে সেটাকে দিয়ে তার থেকেই কয়েক মিনিটের মধ্যে খুব কম খরচে জানা হয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে যে আরটিপিসিআর পদ্ধতিতে আমরা খুব অল্প ভাইরাস থাকলেও তার জিনটাকে জেনে নিতে পারি, কিন্তু অ্যান্টিজেন তৈরি করতে গেলে যেটা হয় সেটা হচ্ছে অনেকটা বেশি সংখ্যায় ভাইরাস দরকার হয়। সেই সংখ্যায় যদি ভাইরাস না থেকে থাকে তাহলে কিন্তু এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পজিটিভ দেবে না। অর্থাৎ কম পরিমাণ ভাইরাস থাকলে ভাইরাসের উপস্থিতি সত্ত্বেও র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কী দেখাবে? নেগেটিভ। আর যদি না থাকে নেগেটিভ তো দেখাবে। এবারে তাহলে দেখুন যে নেগেটিভ টেস্ট মানে কিন্তু তার ক্ষেত্রে ভাইরাস নেই আমি বলে দিতে পারবো না। পজিটিভ টেস্ট র্যাপিড অ্যান্টিজেন টেস্টে আমরা বলে দিতে পারি যে হ্যাঁ তার ভাইরাস আছে এবং যথেষ্ট সংখ্যায় আছে। কিন্তু র্যাপিড অ্যান্টিজেন টেস্ট নেগেটিভ মানেই সবসময় নেগেটিভ নয়, অল্প ভাইরাস থাকলেও সে নেগেটিভ দেখাতে পারে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। এর পরবর্তীকালে আরেকটা টেস্ট এসছে, সেটা এখনও আমাদের রাজ্যে পুরোপুরি চালু হয়নি, বাইরের রাজ্যে কিছু কিছু হচ্ছে। সেটা হচ্ছে অ্যান্টিবডি টেস্ট। অ্যান্টিবডি টেস্ট মানে কি? এটা রক্ত থেকে করা হয় এবং রক্তের মধ্যে থেকে যদি তার প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় সেইটা বোঝা যায়। তার মানে যদি কারো অ্যান্টিবডি টেস্ট পজিটিভ হয়, সেই অ্যান্টিবডি টেস্ট পজিটিভ মানে তাকে এই ভাইরাস আক্রমণ করতে পারবে না, অর্থাৎ তার শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে। প্রতিরোধ ক্ষমতা কিভাবে তৈরি হতে পারে? দুভাবে তৈরি হতে পারে। একটা হতে পারে যে খুব সামান্য ইনফেকশান হয়েছিল, কোনো শরীরে কোনো উপসর্গ হয়নি, ও জানতেও পারেনি, অনেক ক্ষেত্রে হয়তো পজিটিভ হয়ে গেছে। অথবা তার রোগটা হয়েছিল, সেই রোগ থেকে সেরে উঠেছে, তার ফলে তার শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। মূলত এইভাবে আমরা রোগীর পরীক্ষা করছি এবং তার পরবর্তীকালে এখানে ভর্তি হচ্ছেন যারা পজিটিভ, তারা ভর্তি হয়ে সেই অনুযায়ী চিকিৎসা পাচ্ছেন এবং খুব সুখের কথা, প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমরা খুব অসুস্থ রোগীকেও বাড়ি ফিরিয়ে দিতে পারছি। কিছু কিছু ক্ষেত্রে রোগের কাছে আমাদের নতমস্তকে হার স্বীকার করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে যেটা হচ্ছে তার পরবর্তীকালে সরকারি বিশেষ নিয়ম আছে, যেভাবে ওই মৃতদেহ থেকে না ছড়াতে পারে সেইভাবে বিশেষ পদ্ধতিতে তাকে ব্যাগের মধ্যে রেখে সেই শরীরের শেষকৃত্য সম্পন্ন করা হচ্ছে। আশা করছি আমি মোটামুটি সংক্ষেপে ব্যাপারটা বোঝাতে পারলাম। অনেকের অনেক প্রশ্ন থাকে, সেগুলো আমরা শুনেছি, সেইখান থেকে আমরা এই জিনিসটা বলতে পারলাম যে এই প্রশ্নগুলো আশা করছি উত্তরটা অনেকটাই বেরিয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। ধন্যবাদ ডক্টর মান্না, আপনার মূল্যবান কথা শুনতে পেরে আমরা যথেষ্ট আনন্দিত এবং কৃতজ্ঞ। এরপরে আমরা পৌঁছচ্ছি ডক্টর কৌশিক চৌধুরীর কাছে। করোনা রোগের বিভিন্ন উপসর্গ চেনাটা খুব কষ্টকর, এই প্রসঙ্গে ডাক্তার চৌধুরী আমাদের তার অভিজ্ঞতাটা শেয়ার করছেন। আমাদের কোভিড পেশেন্ট বা করোনা পেশেন্ট আমাদের চারিদিকে যেরকম আমরা পাচ্ছি, তাতে হচ্ছে বেশিরভাগ পেশেন্টই জ্বর নিয়ে আসে, অনেকে কাশি নিয়ে আসে, অনেকে একটু দমের কষ্ট নিয়ে আসে। জ্বর অল্প থাকতে পারে, বেশিও থাকতে পারে, কাশি অল্প স্বল্প হতে পারে, শুকনো কাশি হতে পারে, কাশির সঙ্গে দমের কষ্ট হতে পারে। আর দমের কষ্টের রোগ যাদের আছে, সিওপিডি বা ব্রঙ্কাইটিস বা অ্যাজমা, তাদের সিওপিডি, ব্রঙ্কাইটিস বা অ্যাজমা যদি বেড়ে যায়, তাদের যদি জ্বর নাও থাকে তাহলেও সেটা কোভিড হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া বা পাতলা পায়খানা হচ্ছে এবং অনেকের ক্ষেত্রেই দেখা গেছে এগুলোর সঙ্গে নাকে গন্ধ পাচ্ছে না বা অ্যানসমিয়া যেটাকে বলা হয়, এগুলো থাকতে পারে। কিন্তু সেক্ষেত্রে আমাদের সতর্ক হতে হবে। বাড়িতে কারো যদি কোভিড রুগী থাকে বা পজিটিভ হয়, তাহলে বাড়ির সবার টেস্ট করানো উচিত এবং তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সব জায়গাতেই সরকারি ব্যবস্থাপনায় টেস্টের ব্যবস্থা আছে।
জ্বর এরকম হতে পারে যে জ্বর কম আছে, জ্বর বাড়ছে কমছে, জ্বর সারছে না, এরকম হতে পারে। আবার দুদিন একদিন জ্বর হয়ে জ্বর কমে গেল, প্রচণ্ড গায়ে ব্যথা দুর্বলতা, সেটাও হতে পারে কোভিড। আবার কাশি, যেরকম বলছিলাম, কাশির সঙ্গে জ্বরও থাকতে পারে, নাও থাকতে পারে, শুধু কাশিও কোভিড হতে পারে। দমের কষ্ট আলাদা করে হতে পারে, হঠাৎ করে কোনো বয়স্ক লোকের দমের কষ্ট শুরু হয়ে গেল, সেটাও কোভিড হতে পারে। কোভিডের ক্ষেত্রে লাংসকে অ্যাফেক্ট করে, কারণ এই জিনিসটা হচ্ছে রেসপিরেটরি ভাইরাস। লাংসে যেগুলো করে সেটা হচ্ছে যে একটা নিউমোনিয়া করে কোভিড, যেটা আরও বাড়াবাড়ি হলে ARDS বলা হয়, সেই জিনিসটা করে এবং তাতে রেসপিরেটরি ফেলিয়ার হয়ে যায়, লাংসে প্রচুর অক্সিজেনের ঘাটতি হয় এবং সেই জন্য অনেক সময় অক্সিজেন লাগতে পারে। অক্সিজেন নানা রকমভাবে আমাদের হসপিটালে বা বিভিন্ন কোভিড হসপিটালে দেওয়া হয়। তো এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। পাড়া প্রতিবেশী, বাড়ির আশেপাশের, বাড়ির পরিবার পরিজন সবাইকে এই ব্যাপারে আতঙ্কিত না হয়ে একে ওকে ফোন করে ওষুধ না খেয়ে ধামাচাপা না দিয়ে লোকাল হসপিটাল বা সরকারি ব্যবস্থাপনায় শরণাপন্ন হলে টেস্ট হবে, টেস্ট হলেই সেই লোককে আলাদা করে রাখা হবে, অতএব তার ছড়িয়ে পড়ার চান্স কমে যাবে। ডাক্তার যোগীরাজ রায় প্রথম সারির শুধু নয়, প্রথম শ্রেণীর করোনা যোদ্ধা হিসেবে তার পরিচিতি আজ সারা দেশে ছড়িয়ে পড়েছে। করোনা প্রাসঙ্গিক কিছু বিষয়ে উনি আজকে আমাদের তার অভিজ্ঞতা এবং মূল্যবান উপদেশ শেয়ার করবেন। করোনা ওয়ার্ডে কাজ করার জন্য ডাক্তারবাবু, সিস্টার দিদি এবং আমাদের যে স্বাস্থ্যকর্মী আছে তারা যেরকম খাটাখাটনি করছেন, সেরকম আমাদের একটি নতুন সংযোজন হয়েছে, কোভিড ওয়ারিয়ার্স, মানে যারা করোনা আক্রান্ত হয়ে সেরে উঠেছেন তাদের মধ্যে কিছু উৎসাহী মানুষকে আমরা পেয়েছি যারা করোনা রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত করছেন। এরা সবাই যে দক্ষ হসপিটালে কাজ করার জন্য দক্ষ তা নয়, তারা আগে অন্য কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন, এখন করোনা ওয়ার্ডে কাজ করার জন্য এগিয়ে এসেছে। তো পশ্চিমবঙ্গ সরকারও এই প্রকল্পে নিয়ে এসছেন এবং এরা খুব সদর্থক ভূমিকা নিচ্ছে। যেমন ধরুন, রোগী অসুস্থ, তাকে খাইয়ে দেওয়া, তার জল তাকে এগিয়ে দেওয়া, তার ছোটোখাটো ডাক্তারির কাজ, যেমন ধরুন সুগার মাপা, প্রেশারের কত প্রেশার আছে সেটা নোট করা, ঘন্টায় ঘন্টায় অক্সিজেন লেভেল দেখা, বা রুগী অক্সিজেন মাস্ক সরিয়ে দেয় অনেক সময়, সেটা করছে কি না, মাস্ক পরে থাকছে কি না সেটা দেখা, এই মনিটরিং, এগুলোতেও কিন্তু এই কোভিড ওয়ারিয়ার্সরা প্রচণ্ড সদর্থক ভূমিকা নিচ্ছেন। এই নতুন সংযোজন আমাদের করোনা যুদ্ধে, করোনা মোকাবিলায় আমাদেরকে আরও শক্ত সমর্থ করে তুলছে। অনেক ধন্যবাদ ডাক্তার রায়, আপনার মূল্যবান উপদেশাবলী আমাদেরকে আরও সমৃদ্ধ করল। এবারে আমরা শুনব ডক্টর খেয়া মুখোপাধ্যায়ের বক্তব্য, যিনি এই হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা এবং সুরক্ষাবিধি সম্পর্কে আমাদের তার অভিজ্ঞতাটা শেয়ার করবেন। নমস্কার। কোভিড-19 এই প্যান্ডেমিকের সময়ে আমাদের হসপিটাল চত্বরে যে বিষয়গুলি নিয়ে আমাদের সতর্কতা অবলম্বন করা উচিত তার মধ্যে অন্যতম হলো সংক্রমণ নিয়ন্ত্রণ বা ইনফেকশন কন্ট্রোল। আমাদের হসপিটালের সর্বস্তরের কর্মীদের কোভিড-19 ইনফেকশন থেকে রক্ষা করার জন্য রেগুলার বেসিসে ট্রেনিং বা প্রশিক্ষণের ব্যবস্থা করা খুবই দরকার। মাস্কের যথাযথ ব্যবহারের মাধ্যমে আমরা এই ইনফেকশন থেকে নিজেদের রক্ষা করতে পারি এবং যে সমস্ত ডাক্তারবাবু, নার্স ও সহায়কেরা সরাসরি কোভিড-19 পরিষেবার সঙ্গে যুক্ত, তাদের কোভিড-19 থেকে নিজেদের রক্ষা করার জন্য পিপিই পরা বা ডনিং এবং খোলা বা ডফিংয়ের নিয়ম, যথাযথ নিয়ম অবশ্যই জানতে হবে। ডফিং খুবই সতর্কতার সঙ্গে করতে হবে, কারণ এই সময় সংক্রমণের চান্স সব থেকে বেশি থাকে এবং সংক্রমণ এড়াতে পিপিই যাতে ডফিংয়ে রাখা নির্দিষ্ট হলুদ বা লাল বায়োমেডিক্যাল ওয়েস্ট ব্যাগে ফেলা হয় তাও খেয়াল রাখতে হবে। ধন্যবাদ। আমরা আবার ফিরে আসছি ডক্টর কৌশিক চৌধুরীর কাছে,
কোভিড নিউমোনিয়া বা ফুসফুসের ক্ষতি সংক্রান্ত বিষয়ে উনি আমাদের কিছু বলছেন। কোভিড রোগী যারা আছে তাদের যদি কারো কোভিড নিউমোনিয়া হয়, সবার কোভিড নিউমোনিয়া হয় না, কিন্তু যাদের কোভিড নিউমোনিয়া হয় তাদের লাংসে একটা ড্যামেজ হয়। তাতে কীভাবে বোঝা যাবে যে তার কোভিডের নিউমোনিয়ার জন্য তার সমস্যা হচ্ছে? যে রুগীর কোনো কালে কোনো লাংসের রোগ ছিল না, তার দেখা গেল কোভিড হওয়ার পরে তার কাশিটা কমছে না, তার কাশি চলতেই থাকছে, ওষুধ খাওয়ার পরেও কাশি কমছে না। বা আরেকটা হতে পারে যাদের হয়তো ব্রঙ্কাইটিস ছিল বা অ্যাজমা ছিল, তাদের ব্রঙ্কাইটিস বা অ্যাজমার জন্য যে পাম্প বা ইনহেলার নিত, সেই ইনহেলারের পরিমাণ বা ডোজটা বেশি লাগছে, বা ইনহেলারটা চেঞ্জ করতে হচ্ছে, বা একাধিক ইনহেলার লাগছে। সেক্ষেত্রেও বোঝা যেতে পারে যে তার লাংসে একটা ড্যামেজ হয়েছে। লাংসে যে ড্যামেজগুলো হয় সেটা হচ্ছে যে কোভিড নিউমোনিয়ার পরে লাংসে একটা ফাইব্রোসিস হয়, যেটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটা কীভাবে কি সমস্যাটাকে মোকাবিলা করা যায়। অনেক সময় দেখা যাচ্ছে মাইক্রোথ্রম্বাই, মানে লাংসে যে রক্তনালীগুলো আছে সেগুলোতে ছোট ছোট রক্তের দানা বা ক্লট কোভিডে হয়, সেগুলো সেরে যাওয়ার পরে ওগুলো কিছুদিন পারসিস্ট করে, সেই জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট বেশ কিছুদিন দেওয়ার কথাও বলা হচ্ছে। কোভিড জয়ীরা ঠিক কীভাবে আবার কাজে আসতে পারে অন্য পরবর্তী কোভিড রোগীদের ক্ষেত্রে, তা করিয়ে দেখিয়েছেন এই হাসপাতালের চিকিৎসকরা। আমরা ফিরে আসছি ডক্টর যোগীরাজ রায়ের কাছে তার কোভিড ওয়ারিয়ার ক্লাবের কথা শোনার জন্য। করোনা কাজ করতে গিয়ে আমরা দেখছি যে আমাদের কাছে বারবার অনুরোধ আছে যে রুগীর বারবার RT-PCR টেস্ট বা রিপিট RT-PCR টেস্ট করে দিয়ে রুগীকে রোগ মুক্তির সার্টিফিকেট দেওয়া। এই ব্যবস্থায় বলে রাখি, প্রথম দিকে আমরা এ ধরনের ভাবনায় ছিলাম, কারণ রোগটাও নতুন ছিল, নভেল করোনা ভাইরাস কে যখন আমরা ঠিক ভালো বুঝিনি তখন এই রকম টেস্ট আমরা করছিলাম। কিন্তু আমরা মাস দু তিনিকের মধ্যেই বুঝতে পেরেছি এই টেস্টের বারবার করার কোনো যৌক্তিকতা নেই, এবং ইন্টারন্যাশনাল সমস্ত গাইডলাইন এবং ভারতবর্ষের যে ICMR এর গাইডলাইন, যেটা সমস্ত স্টেটস ফলো করে এবং তাদের নিজস্ব গাইডলাইন বার করে, সেখান থেকে কোথাও কিন্তু রিপিট টেস্টিংয়ের কথা বলা নেই সাধারণ রোগীদের ক্ষেত্রে। রিপিট টেস্টিং শুধু বলা হয়েছে যারা সিভিয়ার ARDS হয়েছে, মানে যারা প্রায় ভেন্টিলেটারে ছিলেন, সেখান থেকে তাদের রোগ মুক্তি হয়েছে, তাদের একটি রিপিট টেস্ট করে নেগেটিভ দেখে তবে ছাড়া। বাকি কোনো ধরনের পেশেন্টের রিপিট করোনা PCR করার কোনো যৌক্তিকতা নেই। এর পিছনের যে বিজ্ঞানসম্মত ধারণাটা আছে সেটা আমি একটু বলে দিই। আমাদের গলার এবং শ্বাসনালীতে যে কোষ আছে, তার যে এপিথেলিয়াল সেলস আছে, তাদের টার্নওভার, মানে সেটা সম্পূর্ণ নতুন সেলে চেঞ্জ হয়ে যাওয়ার সময় হচ্ছে 3 মাস মতো। তো কোনো যদি করোনা ভাইরাস মৃত হয়ে গেলেও তার সেলের মধ্যে থেকে যায়, তার কোষের মধ্যে থেকে যায়, তাহলে 3 মাস ধরে ইন্টারমিটেন্ট শেডিং বা 3 মাস ধরে কিন্তু এই ভাইরাসের PCR পজিটিভ আসতে পারে, কারণ PCR শুধুই নিউক্লিক অ্যাসিড বা RNA কে ধরতে পারে, সে কিন্তু ভাইরাসটি জীবিত না মৃত তাদের পার্থক্য করার তার ক্ষমতা নেই। তার জন্য ভাইরাসকে আমাদের কালচার করতে হয়। যখন আমরা সেই টেস্ট করছি না, তার সারোগেট হিসেবে আমরা ব্যবহার করছি করোনা RT-PCR। সেই টেস্টটি বারবার টেস্টটি রিপিট করে কনফিউশন ক্রিয়েট করা ছাড়া কোনো বিজ্ঞানসম্মত ধারণা আমরা ওই টেস্ট থেকে পাই না। তাই নিরত থাকুন, এই অনুরোধ বারবার করবেন না যে রিপিট করোনা টেস্ট করা বা করোনা নেগেটিভ করে ছুটি করা, এই জিনিসটি একদমই বিজ্ঞানসম্মত। এবার আমরা আসি ডক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কাছে। এই তরুণ তুর্কি তার সমস্ত উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে প্রথম দিন থেকে এই লড়াইতে সামিল। এই রোগের চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরবেন তার বক্তব্যে। আমরা শুনব তার কথা, এবং সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ তিনি বলবেন, সেটা হচ্ছে পোস্ট কোভিড ফলো আপের ব্যাপারে এরা কিভাবে সারা রাজ্য শুধু নয় সারা দেশকে পথ দেখিয়েছেন তার কথা। অত্যন্ত আনন্দের সাথে আপনাদের প্রথমেই যেটা জানাতে চাইব যে বেলেঘাটা ID হসপিটালে যে পোস্ট কোভিড ফলো আপ ক্লিনিক আমরা চালু করেছি,
সারা ভারতবর্ষে এটি কিন্তু প্রথম পোস্ট কোভিড ফলো আপ ক্লিনিক। অর্থাৎ কিনা ভারতবর্ষের বহু জায়গায় এবং যতদূর আমি জানি এইমসের ক্ষেত্রেও পোস্ট কোভিড ফলো আপ ক্লিনিক শুরু হয়েছে বেলেঘাটা আইডিতে শুরু হওয়ার বেশ কিছুকাল পরে। অর্থাৎ এই দিক থেকে দেখতে গেলে সারা ভারতবর্ষে আমরাই কিন্তু এই বিষয়ের পথিকৃৎ। পোস্ট কোভিড ফলো আপ ক্লিনিক নিয়ে আমরা যেটা দেখেছি যে মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরছেন, তারপর তার মনে হচ্ছে যে আমি তো সুস্থ হয়ে গেলাম, আমার আর কোনো সমস্যা নেই। এই ধারণা কিন্তু একেবারেই ভুল। আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে বলতে পারি বহু মানুষকে আমরা দেখেছি ফলো আপ ক্লিনিকে এসছেন যারা অত্যন্ত দুর্বল, প্রায় হাঁটতে পারছেন না, শ্বাসের কষ্ট এখনও হচ্ছে, অনেকের ডায়রিয়া কন্টিনিউ করছে, অনেকেই এখনও ঠিকমতো জিভের স্বাদ পাচ্ছেন না বা নাকের গন্ধ পাচ্ছেন না। এগুলো দেখে আমরা যেটা বুঝেছি যে শারীরিকভাবে তিনি দুর্বল থাকছেন, এটি যেমন ঠিক, অনেকের লাংসে কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাচ্ছে। কাজেই যারা ধূমপান করেন তাদের কাছে আমাদের অনুরোধ, দয়া করে ধূমপান থেকে বিরত থাকুন। কারণ যদি আপনার কোভিড হয় এবং তাতে যদি লাংসের কিছুমাত্র ক্ষতি হয়, ধূমপান কিন্তু সেই ক্ষতিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে। এর বাইরে আরও যে কয়েকটি জিনিস দেখেছি, যেমন হচ্ছে অনেকেরই কার্ডিয়াক প্রবলেম হচ্ছে, অনেকের নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে। কিন্তু এসবের বাইরেও যে জিনিসটা আমাদের সকলকে ডাক্তার হিসাবে এবং আমাদের যারা কর্তৃপক্ষ, আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, আমাদের এমএসভিপি স্যার, তাদের প্রত্যেককে ভাবিয়েছে, তা হলো এই রোগের পরবর্তীকালে সামাজিক এবং মানসিক যে অসুস্থতা, সেটাই হচ্ছে সবচেয়ে মারাত্মক। এই প্রসঙ্গে আপনাদের বলে রাখি, WHO হেলথের যে ডেফিনেশন দেয় সেখানে তারা বলেন যে হেলথ মানে হচ্ছে ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মিয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ কিনা শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ বা কোনো রোগ নেই মানেই আপনি সুস্থ নন। আপনি যদি মানসিকভাবে সুস্থ না হন, সামাজিকভাবে সুস্থ না হন, তাহলে কিন্তু আমরা প্রকৃত সুস্থ বলে আপনাকে দাবি করতে পারি না। এবং সেই জায়গায় আমাদের যা অভিজ্ঞতা তা সত্যি ভাষায় বর্ণনা করা যায় না। আমরা এখন অনেক মানুষকে দেখেছি যিনি কোভিডের পরবর্তী সময়ে তার নিকটাত্মীয়ের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যার কথাও ভেবেছেন। আমরা এমন অনেক মানুষকে দেখেছি যিনি বলেছেন আমার স্বামী মারা গেছেন কোভিডে, তারপর আমি কোভিড আক্রান্ত হয়েছি, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছি, একজন মানুষও আমাকে সমবেদনা জানাতে আসেননি, আমার বাচ্চা নেই, আমি এই অবস্থায় কি করে খাবো, কিভাবে আমার দিন চলবে আমি জানি না। কাজে এই যে সামাজিক এবং মানসিকভাবে একা হয়ে যাওয়া, এটাই কিন্তু কোভিডের সবচেয়ে মারাত্মক অভিশাপ বলে আমরা মনে করছি। এবং এই জায়গায় আমরা বিশ্বাস করি সমাজের সমস্ত স্তরের মানুষ, শুধু চিকিৎসক নয়, প্রত্যেক স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এবং সেই দিক থেকে সমাজের যারা যুব সমাজ এবং যারা ছাত্রছাত্রী, তাদের একটি বিশেষ ভূমিকা আছে। কারণ ছাত্রছাত্রীরাই পারে তাদের বাবা মায়ের ভুল ভাঙাতে, ছাত্রছাত্রীরাই পারে তাদের সেই বয়সের উন্মাদনা নিয়ে মানুষের মাঝখানে গিয়ে মানুষের যে বিভেদ, তার যে প্রাচীর, সেই প্রাচীরকে গুঁড়িয়ে দিতে। তাই আসুন আমরা সকলের কাছে আহ্বান করছি যে কোভিড রোগীকে দূরে সরিয়ে রাখবেন না। তিনি সুস্থ হবার পর তার কেন দ্বিতীয় পরীক্ষা হলো না, তার কেন নেগেটিভ রিপোর্ট হলো না, সেই ব্যাপারে অযথা জোরাজুরি করবেন না। ICMR, ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকের সুনির্দিষ্ট নির্দেশিকা আছে যে দ্বিতীয়বার যিনি সুস্থ হচ্ছেন
তার কোভিড পরীক্ষার প্রয়োজন নেই যদি তিনি না গুরুতরভাবে অসুস্থ থেকে থাকেন। কাজেই প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আপনারা এগিয়ে আসুন এবং ছাত্রছাত্রী ও যুব সমাজের কাছে আমাদের বিশেষ আবেদন, বিশেষ আহ্বান, তোমরাই পারবে এই বিভেদের প্রাচীরকে গুঁড়িয়ে দিতে। তাই সবাই আসুন, এখন জোটবদ্ধ হন, রোগকে ঘৃণা করুন, রোগীকে নয়। ধন্যবাদ। কোভিড-19 নিয়ে বলতে গেলে প্রথমেই যে কথাটা বলা উচিত সেটা হলো যে এটা কোনো ক্রিটিক্যাল কেয়ার ব্যাটেল নয়, এটা একটা পাবলিক হেলথ ব্যাটেল। অর্থাৎ কি না, আপনি ভেন্টিলেটরের সংখ্যা বাড়িয়ে অথবা বেড সংখ্যা বাড়িয়ে এই যুদ্ধ জিততে পারবেন না। যদি ভেন্টিলেটর বাড়িয়ে এই যুদ্ধ জেতা যেত তাহলে আমেরিকা, ফ্রান্স, স্পেন, ইতালি এরা এই যুদ্ধ আগেই জিতে যেত। কাজেই এটাকে পাবলিক হেলথ ব্যাটেল হিসাবে নিতে হবে এবং পাবলিক হেলথের যে বেসিক মেজার্স সেগুলোই আপনাকে কোভিডের বিরুদ্ধে জেতাতে পারে। প্রথমেই হচ্ছে মাস্কের সঠিক ব্যবহার। আমি কীরকম মাস্ক পরব এবং কিভাবে মাস্ক পরব। মাস্ক আমাকে এমনভাবে পরতে হবে যাতে কিনা আমার মুখ এবং নাক সম্পূর্ণভাবে ঢাকা থাকে। দ্বিতীয়ত, আমি যদি ওড়না বা রুমালের মতো পাতলা কাপড়কে মাস্ক হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু সঠিক কাজ হবে না। আবার প্রত্যেক ক্ষেত্রে আমাকে N95 ব্যবহার করতে হবে এটাও কিন্তু ঠিক নয়। আসলে আমাকে ব্যবহার করতে হবে 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক, যে ধরনের মাস্ক আমি এখন পরে আছি। এই 3 লেয়ার সার্জিক্যাল মাস্ক যদি আমি সঠিকভাবে পরি, আমার নাক এবং মুখ ঢেকে এবং তাতে যদি আমি বারবার হাত না লাগাই, সেটিকে যদি আমি আমার গলার নিচে বা মাথার উপরে না তুলি, তাহলে এই মাস্কই কিন্তু আমাদের সবচেয়ে বেশি প্রোটেকশন দিতে পারে। মাস্ক ব্যতিরেকে আরও যে কয়েকটি মেজার্স নেবার কথা বলা হচ্ছে, যেমন আপনাকে প্রতি ঘন্টায় হাত ধুতে হবে। এই হাত ধোয়ার ক্ষেত্রেও একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি, সাবান জলে হাত ধোয়ার থেকে স্যানিটাইজারের প্রতি মানুষের একটু বেশি রকমেরই প্রবণতা লক্ষ্য করছি। যদিও একথা অনস্বীকার্য যে সাবান জলে হাত ধোয়ার কোনো বিকল্প নেই, এই কথা সকলকে মনে রাখতে হবে। এছাড়া আপনারা যেরকম জানেন যে দুটি মানুষের মধ্যে অন্তত 6 ফুটের পারস্পরিক দূরত্ব বজায় রাখতে হবে। আমরা যখন হাঁচি কাশি দেব তখন আমাদের মুখ ঢাকা থাকতে হবে বা কোনোই দিয়ে আমাদের মুখ ঢেকে আমাদের হাঁচি কাশি দিতে হবে। আমরা যদি এই সাধারণ পদ্ধতিগুলি অবলম্বন করি তাহলেই কিন্তু আমরা কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে জিততে পারব। এবং এক্ষেত্রে আমি একটা জিনিস মনে করিয়ে দিতে চাই, আমরা এখন দেখছি প্রত্যেকে ভ্যাকসিন করে অনেক লাফালাফি করছে। আমরা কিন্তু জানি না যে এই ভ্যাকসিন কবে আসবে। আপনাদের জ্ঞাতার্থে বলি, ডেঙ্গি একটি বহু পুরানো রোগ, HIV একটি বহু পুরানো রোগ। এগুলি ভাইরাস ঘটিত রোগ হলেও এগুলির কোনো ভ্যাকসিন কিন্তু আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এবং ভ্যাকসিন আবিষ্কার না হওয়া সত্ত্বেও আজকে কিন্তু এই সমস্ত রোগকে আমরা অনেকটাই কন্ট্রোলে রাখতে পেরেছি। আপনারা জানলে অবাক হবেন যে কলেরা কোন জীবাণু দিয়ে হয় সেটা না জেনেও কিন্তু কলেরার থেকে মানুষ মুক্তি পেতে সক্ষম হয়েছিল। কাজেই ভ্যাকসিন করে সবসময় চিৎকার না করে আমরা যদি সোশ্যাল ভ্যাকসিনের কথা ভাবি, অর্থাৎ যে মেজার্সগুলো আমি বললাম, সঠিক মাস্কের ব্যবহার, পারস্পরিক দূরত্ব বজায়, রেসপিরেটরি এটিকেট মেনটেন করা, হ্যান্ড হাইজিন মেনটেন করা, এইগুলি যদি আমরা করি তাহলেই আমরা কোভিডের বিরুদ্ধে জয়লাভ করতে পারব। ধন্যবাদ। নমস্কার। আমাদের আজকের উদ্যোগ আমরা এখানেই শেষ করছি।
এই উদ্যোগটি সম্পূর্ণ হলো, সফল হলো আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর তপন দত্তের সহযোগিতায় এবং অনুপ্রেরণায়। আমরা তাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই উদ্যোগের সঙ্গে জড়িত সমস্ত মানুষ আমাদের ধন্যবাদার্হ হয়েছেন এবং এই বেলেঘাটা আইডিবিজি হাসপাতালের সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের আমরা আমাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের উদ্যোগ শেষ করছি। নমস্কার।